কিভাবে এই বিয়ের হাত থেকে অব্যাহতি পাওয়া যায় তার কুল কিনারা করতে না পেরে অবশেষে বাবাকে একটা চিঠি লিখে মনে সাহস সঞ্চয় করে ভোর রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মিতা। আমার খোঁজ করো না বাবা, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব, এই একটি মাত্র চিরকুট লিখে বেরিয়ে পড়ে মিতা। কিন্তু মিতা একদমই সাহসী মেয়ে ছিল না। রাস্তায় বেরিয়ে বেশ কিছুটা পথ আপন মনে হেঁটে যাওয়ার পর তার মনে হলো এবার সে কোথায় যাবে। যদি খারাপ কোনো লোকের নজরে পড়ে তাহলে তো বাদবাকি জীবনটা তার নরক যন্ত্রণায় কাটাতে হবে। এদিকে বাড়িতে ফিরে আসলেও মা তাকে ওই বুড়ো লোকটার সাথে বিয়ে দিয়ে দেবে। অবশেষে মিতা সরকার কাকিমার বাড়িতে আসে একেবারে বিধ্বস্ত অবস্থায়, আর সমস্ত ঘটনা কাকিমাকে জানায়। তিনি বুঝিয়ে বলেন, চল তোকে বাড়িতে দিয়ে আসি, আর এই বিয়ে দিতে তোর মা বাবাকে বারণ করে দেব। রাজি হয় না মিতা এবং বলে তার থেকে আমার আত্মহত্যা করা ভালো। মা আমাকে বাড়িতে ফিরে গেলে ওই লোকটার সাথেই বিয়ে দিয়ে দেবে। আমি একটা চিঠি লিখে চলে এসেছি, কিন্তু কি করব এখনো বুঝে উঠতে পারছি না। তুমি আমাকে একটা উপায় বলো কাকিমা। তিনি এই ভোর রাতে নিজের ভাইকে আর স্বামীকে ডেকে তোলেন, মিতার সব কথা বলেন, আর ভাইকে বলেন এই মেয়েটিকে বাঁচাতে হলে তোর একে বিয়ে করে নিয়ে চলে যেতে হবে, পারবি না কি বল। শ্যামল তখন আর নিজের কথা ভাবে না। মিতার জন্য তার প্রচণ্ড কষ্ট হতে থাকে। ভালো মন্দ কোনো কিছু চিন্তা না করে সে রাজি হয়ে যায় মিতাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসতে। মিতার তখন মাত্র 16 বছর বয়স, বিয়ের বয়সও হয়নি, যদিও শ্যামল তখন 27 বছরের একটি ছেলে। ভাইয়ের হাতে 10,000 টাকা দিয়ে লোকচক্ষুর আড়ালে এই ভোর রাতে বাড়ি থেকে শ্যামলের সঙ্গে মিতাকে পাঠিয়ে দেয় সরকার কাকিমা, মানে শ্যামলের দিদি। আর ভাইকে বলেও দেয় জীবনে যত সমস্যায় আসুক না কেন মিতার হাত কখনো ছাড়বি না। তোর উপর ভরসা করে একটা অসহায় মেয়েকে ছেড়ে দিলাম, অন্তত একটা মেয়েকে আত্মহত্যার হাত থেকে তো বাঁচিয়ে দিলাম। এছাড়া আর কোনো উপায় নেই ওকে বাঁচানোর। তুই মিতাকে কোনো মন্দির থেকে সিঁদুর পরিয়ে বাড়িতে নিয়ে যাস। জানি বাড়িতে নিয়ে যাওয়ার পর তোর উপরে অনেক চাপ আসবে, তা সত্ত্বেও তুই মিতার হাত কোনো দিন ছাড়বি না। একদিন তোরা ঠিক নতুন সূর্য উদয় দেখবি, এটা আমার বিশ্বাস। মিতাকেও বলে দেয় তোর এখন 16 বছর বয়স, 2 বছর পর বাড়িতে এসে বাবার সাথে দেখা করবি। এখন যদি ওরা জানতে পারে তাহলে তোকে নিয়ে এসে ওই বয়স্ক লোকটার সাথে বিয়ে দিয়ে দেবে। কাকিমা কাকুকে প্রণাম করে চোখের জলে একজন অচেনা অজানা লোকের সাথে মিতা পাড়ি দিল এক নতুন সংসারের উদ্দেশ্যে। পথে এক মন্দিরে ঠাকুরের সামনে মিতাকে সিঁদুর পরিয়ে দেয় শ্যামল। কাকিমা একটা নতুন শাড়ি তাকে পরিয়ে দিয়েছিল। স্বামীর সাথে নতুন জীবন শুরু করার সংকল্প নিয়ে শ্বশুরবাড়ির পথে পা বাড়ালো। গ্রাম ছেড়ে সে শহরে প্রবেশ করল। এই যাত্রাপথে শ্যামল তার পরিবারের পুরো কথা মিতাকে জানায়। এরপর এসে পৌঁছল স্বামীর হাত ধরে দুরু দুরু বুকে শ্বশুরবাড়িতে। শ্যামল কত বড় বাড়ির ছেলে দেখে তো সে অবাক। শ্যামলের বাবা মা দাদা বৌদিরা তো এদের দুজনকে দেখে অবাক। ঘটনার আকস্মিকতায় তারা বাকরুদ্ধ হয়ে পড়ে। কিছুতেই তারা মানতে রাজি হয় না এই বিয়ে। শ্যামল একদম মা বাবার
হাতে পায়ে ধরে মিতাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। শ্যামল কাকুতি মিনতি করে সবাইকে জানায় মিতা একজন অভাগা মেয়ে। তাকে আশ্রয় দেওয়ার জন্যই মূলত সে তাকে বিয়ে করে নিয়ে এসেছে, না হলে মেয়েটি সৎ মায়ের অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হতো। এর থেকে বেশি আর কিছুই জানাতে পারবো না। তারা তো আরও অবাক। ছেলে গেল একটা ভালো চাকরির খোঁজ করতে দূরসম্পর্কীয় দিদির বাড়িতে, আর ফিরল কিনা বিয়ে করে। একেবারেই অনিচ্ছা সত্ত্বেও মিতাকে ঘরে তুললেন শাশুড়ি মা। মিতাও অপরাধীর মতন শ্বশুরবাড়িতে পদার্পণ করল। 7 দিন পর 2-4 আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে ঘরোয়াভাবে একটা বৌভাতের অনুষ্ঠান করে শ্যামলের বাড়ির লোকেরা। শুরু হলো মিতার নতুন জীবন। তাদের এই বিয়েটাকে কেউ ভালোভাবে মেনে নেয়নি। অনেক বড় সাহসিকতা দেখিয়েছিল শ্যামল। যৎসামান্য মাইনে পেয়ে এত বড় একটা পদক্ষেপ নেওয়া সত্যিই সাহসের পরিচয়। মিতার আর কৃতজ্ঞতার শেষ নেই শ্যামলের উপরে। এইটুকু বুঝে গিয়েছিল যে শ্বশুরবাড়িতে তার স্থান সবার পায়ের তলায় থাকবে, কারণ তার স্বামী এই পরিবারে একেবারেই বেমানান। এদিকে মিতার সৎ মা তার লেখা চিঠি পেয়ে পাড়ায় রটিয়ে দেয় মেয়ে তাদের কিচ্ছু না জানিয়ে কোথায় চলে গেছে তারা জানে না। সরকার কাকিমা এ বিষয়ে কোনো মুখ খোলেননি। পাড়ার লোক থানায় ডায়েরি করতে বললেও তারা এ বিষয়ে কোনো রকম ইচ্ছে দেখায়নি। সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকেরই ফাই ফরমাস খাটতে খাটতে জীবন ওষ্ঠাগত হয়ে যেতে থাকে মিতার। স্ত্রীর এত কষ্ট দেখেও মুখ বুজে থাকতে হয় শ্যামলকে। মিতা তার ভাগ্যকে মেনে নিয়েই সংসার করতে থাকে একদম কোণঠাসা অবস্থায়। শ্যামলের আয় এতটাই কম ছিল, নতুন একটা কাপড় পরতেও পারত না সে। জায়েদের পুরনো বাতিল পরা শাড়ি পরেই কাটতে থাকে তার জীবন। তবু সে খুব সুখী শ্যামলকে স্বামী হিসেবে পেয়ে, কারণ সে মনে মনে ভাবে আজ শ্যামল যতটা অপমানিত হয় সম্পূর্ণরূপে মিতা তার জন্য দায়ী। শাশুড়ি মায়ের এত সেবা যত্ন করত, এরপর শাশুড়ি মায়ের মনে বেশ খানিকটা জায়গা করে নেয় মিতা। মিতার বিয়ের 1 বছর পর তার ছোট দেওর বিয়ে করে। তার স্ত্রীও কর্মরতা। এরপর আরও পরিশ্রম বেড়ে যায় মিতার। বিয়ের 2 বছর পর যখন মিতার 18 বছর হয়, তখন সে তার স্বামীকে নিয়ে সরকার কাকিমার কথা মতো বাবার বাড়িতে আসে। তখন সে সাবালিকা, তাই তার মায়ের আর কিছুই করার থাকবে না। মিতা তার বাবার কাছে শ্যামলদের পরিবারের সব কথা বলে। তখনই তারা জানতে পারে সরকার কাকিমা মিতার এই বিয়ের ব্যবস্থা করে দিয়েছিল। কাকিমা কাকুর সাথেও দেখা করে মিতা। সৎ মা মনে মনে খুবই অসন্তুষ্ট হয় এতগুলো টাকা হাতছাড়া হওয়ার জন্য, কিন্তু মিতার বাবা খুব খুশি হয় মেয়ের এরকম সিদ্ধান্তে। এইভাবে 5 বছর মুখ বুজে সংসার করতে থাকে মিতা। শ্যামল বাড়িতে খুব কম টাকা দিত, যাতে তারই চলে না। দাদাদের আয়ত্তেই সংসার চলত, তাই মিতাকে গাধার মতন খাটিয়ে নিত বৌদিরা। এর মধ্যে একটা অঘটন ঘটে গেল। মাথায় হাত পড়ে মিতার। এইবার তার জীবন কোন দিকে মোড় নেবে এই ভেবে। পরবর্তী পর্বের জন্য আরও একটু অপেক্ষা করতে হবে।